কথায় কথায় শেখ হাসিনা সরকারকে দায়ী করা, শেখ হাসিনা সরকার আরবের খোরমা খাজুর আমি মনে করি না, কিন্তু আপনি যে দায়ী করবেন সেটা তথ্য পরিসংখ্যান দিয়ে করেন। 18 মাসে কি বিপর্যয় হলো আর তার আগে কি বিপর্যয় ছিল। আপনি ডক্টর ইউনূসের অনেক সমালোচনা করলেন। বিগত আওয়ামী লীগ সরকার আমলে অনেক ভোগান্তির মধ্যে পড়তে হয়েছিল ডক্টর ইউনূসকে। অনেকে বলেন, আপনি হয়তো বা বলবেন, একমাত্র শেখ হাসিনাই তাকে চিনতে পেরেছিলেন এই জন্য। না, ভোগান্তিটা কি? উনি কর দেন না, ওনার কর দেওয়ার ব্যবস্থা করেছে, এটা তো ভোগান্তি কি হইলো? আর ভোগান্তি কোথায়? কোর্ট পর্যন্ত নেওয়া হতো, তাকে কোর্টে নেবে না কেন? যে নোবেল জয়ী একজন। না, নোবেল জয়ী হলে আপনি চুরিদারি করবেন, আপনার কোনো বিচার হবে না। আমি সাংবাদিক, আমি চুরিদারি করব, আমার বিচার হবে না? সো আমার বিচার হবে, আমাকে মামলা দিতে পারবেন, ইউনূসকে দিতে পারবেন না? কেন পারবেন না? ইউনূস কোন অবতার হয়ে গেছে যে তাকে বিচার করা যাবে না? এবং সে 666 কোটা তার এতদিন নড়াচড়া করার পর তার ধার্য হলো যে 666 কোটি টাকা তাকে দিতে হবে। ক্ষমতা এসে 666 কোটি টাকা সে নিজে মাফ করে দিয়েছে। এর থেকে বেহায়া আর কোথায় আছে? তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক দখলেরও তো চেষ্টা হয়েছিল। কে দখল করেছিল? সেটা নিজেই সরকারের দখল নিয়ে এনেছে এখন 25%। তার আগে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার আগে বিগত আওয়ামী লীগ সরকার কে দখল করেছে? এই অভিযোগ তো ডক্টর ইউনূস না করেছে। সেটা প্রমাণ কি? এটা প্রমাণিত হয়েছে? তার গ্রামীণ ব্যাংক দখল করা কি কোনো ব্যাপার? সে বুড়া বয়সে, মৃত্যুর আগ পর্যন্ত 84 বছর বয়স, তারপরও সে এটার থাকবে, এমডি থাকবে, যেটা কোনো ল তার জন্য আলাদা করে তৈরি করতে হবে, অন্য ব্যাংকের জন্য আলাদা। থেকে বেশি বয়সী তো বাংলাদেশের অর্থমন্ত্রীও ছিলেন। অর্থমন্ত্রী আর এমডি তো এক জিনিস না। এটা তো জব না। অর্থমন্ত্রী তো জব না, এটা তো জবের মধ্যে পড়ে না। এটা তো আপনি জব করছেন, একটা এমডি। এটা তো সক্ষমতা, শারীরিক সক্ষমতার বিষয়। তাহলে আইন পরিবর্তন করতে হবে, আপনার জন্য তো আলাদা হতে পারে না। আর ইউনূস যে তাকে নির্যাতনের কথা বলে, কোন দিক দিয়ে নির্যাতন? সে তো একদিন জেল খাটে নাই। তাকে তো উচিত ছিল শেখ হাসিনাকে আমি যে আজকে দায়ী করব, একমাত্র দায়ী করব এই জন্য যে উনি শুধু চীনে ক্ষান্ত হন নাই, তাকে জেলে দেন নাই। ইউনূসকে যদি শেখ হাসিনা জেলে দিতেন তাহলে ইউনূস বুঝতো যে আসলে আইন আদালত কী জিনিস, অন্যদেরকে নির্যাতন করা কী জিনিস। হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী, সাধারণ মানুষকে যাদের আওয়ামী লীগ রাজনৈতিক বিশ্বাসের জন্য কিংবা মিথ্যা তথ্য দিয়ে উনি যে জেলে নিয়ে যাচ্ছেন, এই জিনিসটা উনি বুঝতে পারতেন। কারণ ওনাদের শুধু আদালতে নিয়ে গেছে, ইউনূসকে আদালতে নিয়ে গেছে, সেই জিনিসটা আপনি খেয়াল করে দেখেন। উনি যখন আদালতে গিয়েছেন, ওনার সাংঘাতরা ওনার সঙ্গে ছিল, ওনার আইনজীবী ছিল, উনি ফাইট করেছেন। ওনাকে সরকার কি করেছে? কোনো কিছু করেছে? আর ইউনূস কি করেছে? ইউনূস তার ক্ষমতায় এসে, আমি যদি একজন আসামি হই, আমি আদালতে যেতে পারছি না, আমার উকিলরে পিটাচ্ছে, আমাকে গায়ে আঘাত করছে, আমাকে ডিম মারছে, টমেটো মারছে। সো ইউনূসের আমলে অন্যেরা আদালতে যেতে পারছে না। এখানে শুধু সে আদালত তার জন্য অনিরাপদ জায়গা হয়ে গেছে। সেখানে তাকে শারীরিকভাবে আঘাত করা হচ্ছে, যেটা পৃথিবীর কোথাও এটা সম্ভব না। এবং শুধু আঘাত করছে না, আমার আইনজীবী যারা আছে তাদেরকেও আঘাত করছে। এটা বিচার কোথায়? ইউনূসকে তো সেটা করে না। ইউনূসের আইনজীবীরা তো স্বাধীনভাবে কাজ করেছে, ইউনূস তো স্বাধীনভাবে গিয়েছে। একদিন লিফট বন্ধ ছিল, সেটা একটা কাহিনী হয়ে গেছে। তো লিফট বন্ধ, আমিও তো হাইটে উঠছি। কদিন আগে তো এই ভদ্রমহিলা শিরিন শারমিন চৌধুরী উঠতে পারছে না, তাকে পড়ে যাচ্ছে, তাকেও টেনে নিয়ে যাওয়া হয়েছে। সেগুলো তো নতুন কিছু না। ইউনূস যেটা দেখে গেছে সেটা আর কেউ দেখাতে পারবে না। এই যে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে আপনি জেলে দেখেছেন, এরা কি পরিচিত আওয়ামী লীগ নেতাকর্মী? আপনার কাছে কি দেখে মনে হয়েছে এরা কোনো দুর্নীতি বা অনিয়ম বা অত্যাচারের সঙ্গে জড়িত? না সাধারণ মানুষ, সাধারণ নেতাকর্মী মনে হয়েছে? এরা 90% সাধারণ নেতাকর্মী। 90% যে এখানে গিয়েছিল, ওই মিছিলে গিয়েছিল, ওই আওয়ামী লীগ সন্দেহ করেছিল, এই জাতীয় কিন্তু নেতাকর্মীও আছে। যেমন অজয়কর খোকনকে দেখেছি আমি, তারপরে ঢাকা উত্তরের দক্ষিণের জেনারেল সেক্রেটারিকে দেখেছি, কতগুলোর নামটা মনে করতে পারছি না, মুরাদ ভাইকে দেখেছি, তারপর আরও অনেক নেতাকে দেখেছি। আবার ডিভিশনে যখন ছিলাম তখন পুলিশ অফিসার অনেকগুলো ছিল, যাদেরকে বলে আওয়ামী হিসাবে চিহ্নিত করে রেখেছিল। তৌফিক আলাহি চৌধুরীকে দেখেছি, সো যারা, এবং কয়েকজন এমপিকে দেখেছি। তো আওয়ামী লীগের নেতাকর্মী ওখানে যে ছিল না তা না, অনেকেই আছেন, কিন্তু সিংহভাগ না, আমি বলবো যে 90%ই হচ্ছে যে মানে CDE ক্যাটাগরির। এগুলোকে কোনো নেতা হিসেবে মানে বলার কোনো ইয়ে নাই, বাট তার নিঃসন্দেহে তারা সাহসী,
নিঃসন্দেহে সরকারের প্রতিবাদ করেছিল কোনো না কোনো ক্ষেত্রে, সেজন্য তাদেরকে জেলে দিয়েছে। এখন রাজনৈতিক বিশ্বাসের জন্য আপনি তো জেলে দিতে পারেন না। আমি কি অপরাধ করেছি সেটা হচ্ছে বিষয়। এখন যেটা দেখা দিয়েছে, আস্তে ধীরে কেউ কেউ মুক্তি পাচ্ছে, এটা এখনো স্যাটিসফ্যাকশন নেওয়ার মতো পজিশনে আসে নাই এখনো পর্যন্ত। মানে জেল থেকে যখনই তার 5-6টা মামলা, যখনই মামলা থেকে যখন সে রক্ষা পাচ্ছে তখনই তাকে আরেকটা মামলা দিচ্ছে। এই কালচারটা চলতেছে এবং এই কালচারটা বর্তমান সরকার বন্ধ করা উচিত, তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমি মনে করি। কারণ বর্তমান সরকার কোনো অবস্থাতেই ইউনূসের এক্সটেনশন হওয়া উচিত না, তাহলে কিন্তু এই সরকারের ইমেজ আর থাকবে না। ইউনূস যা বিপর্যয় করে দিয়েছে সেটাই যদি আমাদের মাথার মধ্যে থাকে, আমরা যদি চেঞ্জ না দেখি, তাহলে তো সরকার পরিবর্তনের কোনো দরকার নেই মনে করবে মানুষ। আপনি আওয়ামী লীগের সময়ও অনেক আওয়ামী লীগের সমালোচনা করেছেন, কিন্তু যেইভাবে পতন হলো এটা কি অনিবার্য ছিল? দেখেন, হয়েছে পতন অনিবার্য ছিল কিনা আমি জানি না, বাট সরকার পরিবর্তন দরকার ছিল। কেন? জনগণের রায় নিয়ে ক্ষমতায় থাকতে হবে। আপনি 2014 ইলেকশনকে আমি আমি সমর্থন করছি, কারণ 2014-তে আপনি বিএনপি ক্ষমতায় যাওয়ার মতো পজিশন ছিল। রাজনৈতিক ভুলের জন্য তারা ইলেকশনে যায় নাই। তারা মনে করছে যে তারা হবে না, অথচ আমলাতন্ত্র থেকে সব কিছুই ছিল, এমন রেডি ছিল যে আওয়ামী লীগকে বাদ দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনা। বিএনপির একটা মহা বিপর্যয়, আমি বলবো যে মহা ভুল ছিল রাজনৈতিক সিদ্ধান্তে এটা। 2018 সালে যে ইলেকশন আসলো, 18 সালে ইলেকশনে বিএনপি যায় নাই, গিয়েছিল। বিএনপি 18-তে গিয়েছিল, কিন্তু বিএনপির সাথে চরম প্রতারণা করা হলো এবং রাতের ভোট একটা হয়ে গেল। তো আপনি একটা রাতের ভোট করে দিলেন এবং এতগুলো রাজনৈতিক দলকে আপনি নাকানি চুবানি খালেন এবং তাদের বিশ্বাস ভঙ্গ করলেন। এই যে জিনিসটা, আপনাকে যে 14-তে আমরা যে সমর্থন করেছিলাম যে আপনি ঠিক ছিলেন, বিএনপি যায় নাই, কিন্তু বিএনপি গিয়ে তো প্রমাণ করলো যে তাহলে আপনি আসলে সঠিক ছিল, না যাওয়া সঠিক ছিল। কারণ আপনি জনরায় চান না, আপনি রাতের অন্ধকারে ক্ষমতা আসতে চান। তারপরে 24-এ আপনি একতরফা একটা নির্বাচন করলেন। সো আমি মনে করি যে আওয়ামী লীগের যে সবচেয়ে বড় ভুল যেটা ছিল, শেখ হাসিনার উচিত ছিল একবার অন্তত ক্ষমতা হারিয়ে জনগণকে বোঝানো যে দেখো, আওয়ামী লীগ কিন্তু দেশের কল্যাণে অনেক কাজ করতে পারে। এবং জনগণ কিন্তু বুঝতো আসলে, একবার যদি তারা ক্ষমতায় না থাকতো, শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকতো, তাহলে মানুষ বুঝতে পারতো যে সরকারের নীতিগত পজিশনে অনেক নীতি যেগুলো আওয়ামী লীগ নিয়েছিল প্রত্যেকটা সেক্টরে, যে উন্নয়নের বলেন, পলিসিগত ডিসিশন বলেন, আওয়ামী লীগ থেকে বেটার কোনো সরকার করে নাই। সো এই যে জিনিসটা, কিন্তু সেটা যেহেতু বিনা ভোটের একটা সরকার, সেটা সব কিছু এই অর্জনগুলো ধূলিসাৎ হয়ে গেছে। একবার যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকতো তাহলে মানুষ বুঝতো। এখনও বুঝতেছে না, এখনও বলতেছে যে আওয়ামী লীগ তো ভালো ছিল। তো এখন বুঝে কী লাভ? এখন একটা নতুন সরকার হয়েছে, আমরা তো ইমিডিয়েটলি আরেকটা ইলেকশন চাই না। আমরা তো চাই যে একটা স্থিতিশীল সরকার থাকুক, কারণ এই অস্থিতিশীল সরকারের যখনই থাকছে তখনই অর্থনৈতিক বিপর্যয় দেখা দিচ্ছে। বাইরের কেউ এখনও পর্যন্ত এখানে ইনভেস্ট করতে ভয় পায়। ইভেন আমাদের বায়ার যারা আছে গার্মেন্টস সেক্টরের, তারা পর্যন্ত ভয় পায়, তোমাদের দেশ তো স্থিতিশীল না, অনেক অর্ডার এখন বাইরে চলে যাচ্ছে। সো আমরা চাই যে একটা স্থিতিশীল সরকার, সেটা সরকারে যেই থাকুক এবং ভোটটা যে পদ্ধতিতে হোক এখন হয়েছে, এখন এই মুহূর্তে দরকার একটা স্থিতিশীলতা রাজনৈতিক। 2.5 মাস কেমন দেখছেন এই বর্তমান সরকারকে? যদিও বা 15 বছর একটা দেশে এক সরকার থেকে যে 2.5 মাস বলার মতো যথেষ্ট সময় না, তারপরেও শুরুটা তো দেখছেন। শুরুটা যে খুব খুশি হওয়ার মতো কিছু হয় নাই, কিন্তু একটা গণতান্ত্রিক যাত্রা, এটা হচ্ছে আমাদের সন্তুষ্টি। ইউনূসের দুঃশাসন থেকে মানুষ মুক্তি পেয়ে নতুন একটা যাত্রা শুরু করেছে। মানুষ ইনভেস্টমেন্টের কথা চিন্তা করছে, মানুষ পকেটের টাকাটা বের করছে। চাকরির যে বিপর্যয় অবস্থা ছিল সেটা থেকে হয়তো মানুষ উত্তরণ ঘটবে এটা আশা করছে। এই যে পরিস্থিতিগুলো একটার পর একটা আসছে পরিবর্তন, এটাকে সাধুবাদ জানাতে হবে। কারণ ইউনূসের মতো শাসন চলে যাওয়া যে সবচেয়ে বড় সাফল্য। সরকার কি করছে না করছে সেটা পরে ব্যাপার। তবে সরকারের উচিত হবে, বারবার আমি একই কথা বলছি, ইউনূসের শাসনের পুনরাবৃত্তি মানুষ দেখতে চায় না। মানুষ শেখ হাসিনার শাসনেরও পুনরাবৃত্তি দেখতে চায় না, যেটা উনি স্বৈরতান্ত্রিক যে সমস্ত ডিসিশনগুলো ছিল। মানুষ একটা গণতান্ত্রিক পরিবেশ চায়, মানুষ একটা আন্তরিক পরিবেশ চায়, পারস্পরিক সৌহার্দ্য
পূর্ণ রিলেশন চায়, যেটা এই সরকারকে প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু আওয়ামী লীগকে ব্যান করার মাধ্যমে সরকার এখানে প্রতিবন্ধকতা তৈরি করেছেন মনে করি আমি। কারণ আমরা চাই যে এমন একটা সোসাইটি যেখানে সমস্ত মত পথের মানুষ একসাথে চলবে, কারণ এটা না হলে দেশের উন্নয়ন কখনো সম্ভব না। সরকার হয়তো চলবে কিন্তু উন্নয়ন থেমে থাকবে। মানুষ সংঘবদ্ধভাবে একসঙ্গে যদি দেশের জন্য কাজ না করে, এবং এই বিষয় যদি না হয় যে একটা গণতান্ত্রিক সরকার আসবে আরেকটা গণতান্ত্রিক সরকার যাবে, এটা যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে দেশের উন্নয়ন সম্ভব না। এবং বহির্বিশ্বে এখন যে ক্রাইসিস তৈরি হয়েছে, এই ক্রাইসিসে বাংলাদেশ কিভাবে এগিয়ে যাবে সেটা একটা বিরাট কোয়েশ্চেন হিসাবে দেখা দেবে। আপনি বলছিলেন যে আওয়ামী লীগের পতনের সবচেয়ে বড় কারণ 3টি অগ্রহণযোগ্য এবং একপেশে নির্বাচন করা। সেটা নিশ্চয়ই ক্ষমতায় থাকার জন্যই তারা করেছেন। এই যে নির্বাচনটা গেল, এই আওয়ামী লীগ ছাড়া নির্বাচন, সেটাও কি খুব গ্রহণযোগ্য? এটা গ্রহণযোগ্য না হলেও আমি এখন গ্রহণযোগ্য মনে করি, কারণ ইউনূস চলে গেছে। বাংলাদেশের জন্য এর থেকে বড় সুখবর আর নাই। কারণ ইউনূস 18 মাসে ছিল, আরও যদি 18 মাস থাকতো তাহলে আমরা তো দেশটা কোথায় চলে যেত তা না। আপনি দেখেন দেশটাকে কোথায় নিয়ে গেছে 18 মাসে। দেশটাকে শেষ বেলায় তার যাওয়ার তিন দিন আগে সে আমেরিকার হাতে তুলে দিয়ে গেছে, একটা গোলামি চুক্তি করেছে। আনফর্চুনেটলি এই সরকার এবং বিরোধী দল সেই গোলামি চুক্তি নিয়ে কোনো কথাও বলছে না। তো দেশটা কোথায় যেত তাহলে বুঝতে পারেন। সেই ইউনূস সরকারের অনেকে নীতি নির্ধারকরা তো এখনো এই সরকারে আছেন। সেটাই বলছি, ওদেরকে বের করতে হবে, ওদেরকে চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে ঘাট ধরে এদেরকে বের করতে হবে। এবং নতবা এই সরকার আগাতে পারবে না, কারণ সরকারকে বিপর্যয়ে ফেলবে। এবং এরাই আবার প্রমাণ করার চেষ্টা করবে যে এই সরকার ভালো না, ইউনূস ভালো ছিল। আবার একটা ইউনূস টাইপের একটা সরকার আনার জন্য চেষ্টা করবে। এবং আমি অলরেডি দু একজনের কমেন্টও দেখছি এরকম, যে এইভাবে যদি ইউনূসকে পচানো হয় তাহলে ভবিষ্যতে তো আর কেউ এরকম রাষ্ট্র ক্ষমতা ধরবে না। ইউনূস তো আর নিবে না, ইউনূস আবার রাষ্ট্র ক্ষমতা নিতে আগ্রহী হবে না। অ্যাজ ইফ সরকার বসে আছে ইউনূসকে রাষ্ট্র ক্ষমতা দেওয়ার জন্য। গণমাধ্যমের কি অবস্থা দেখছেন বর্তমানে? গণমাধ্যম আগের থেকে একটু বেটার। ইউনূসের আমলে যেভাবে কথা বলতে পারে নাই, সেলফ সেন্সরশিপ যেভাবে ছিল, আমি মনে করি যে এটা অনেক কমেছে। এখন অনেকে কথা বলছে, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই বিপর্যয় রয়ে গেছে গ্রাম অঞ্চলে, এবং সরকারের যে নজরদারি, এগুলা ভীতি, এগুলা যে একেবারে চলে গেছে তা না। কিন্তু আমি মনে করি যে ডেভেলপিং। এবং আমি এটাও মনে করি যে বর্তমান তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন, তার নামটাই নিতে হবে, যে উনি একটা ব্রিজ হিসাবে কাজ করার চেষ্টা করছেন মিডিয়া এবং সরকারের মধ্য থেকে। এবং উনি মনে করছেন যে আগের তথ্যমন্ত্রীরা যেমন তাদের কেনা গোলাম মনে করতো মিডিয়াকে, সেই অ্যাটিটিউড ওনার নাই। এবং আমি চাই যে ওনার এই অ্যাটিটিউডটা যাতে থাকে, যে মিডিয়াকে সম্মান করার। মব সংস্কৃতি, এই আতঙ্কটা কি কমেছে এখন? কমে নাই, এখনও মব আতঙ্ক কমে নাই। এখনও দেখলেন সরকারি দলের লোকজন মব করছে। এই যে কয়দিন আগে শিবিরের উপর মব হলো, এবং শিবির যেগুলো করেছিল বা এনসিপি যেগুলো করেছিল ইউনূসের আমলে লাগামহীন ক্ষমতা পেয়ে, সেটা এই সরকারও যদি করে তাদের দলের লোকদেরকে দিয়ে, তাহলে সেটা ভালো হবে না। আমরা মনে করি যে মব সংস্কৃতির প্রতি সরকারের জিরো টলারেন্স আনতে হবে। এবং যারা মব করেছিল তাদেরকে মব আল্লাহর তরফ থেকে হইতেছে, যেগুলো ঢাকা ইউনিভার্সিটিতে যেগুলো দেখেছেন আপনি, এগুলো তো নিজেরাই মব করেছে। একজন ছাত্র টিচারকে পিটাচ্ছে দৌড়াইয়া, আরেকটা সাহিত্য সম্পাদক যে নাম জানে না, বাংলা মাসের নাম জানে না। কত বিপর্যয়! আমার লজ্জা হচ্ছে, এই ইউনিভার্সিটির ছাত্র আমি, 12 মাসের নাম জানে না, সে সাহিত্য সম্পাদক হয়েছে ডাকসুর। ও কি করেছে, কদিন আগে মব করেছে। এবং দেখেন কত বেয়াদবের মতো একটা ছবি দেখলাম কদিন আগে, শিক্ষক দাঁড়িয়ে আছে, সে বসে আছে। এই যে বেয়াদবিগুলো, এই যে মব সংস্কৃতি যে এরা চালু করে গেছে, এরা যে অসভ্যতাগুলো তৈরি করে গেছে, এগুলোর জন্য তো তারা তো কিছু সাজা পাবেই। কিন্তু সরকার যদি মনে করে যে তার ছাত্র সংগঠনকে একছত্র অধিকার দিয়ে দেবে যেখানে সেখানে মব করার বা করার, সেই সংস্কৃতিও আমরা সমর্থন করি না। বর্তমান রাজনীতিতে খুব একটি আলোচিত শব্দ গুপ্ত। কি বলবেন যে বিএনপি জামাত শিবিরকে বলে যাচ্ছে তারা গুপ্ত হয়ে আওয়ামী লীগের ভিতরে ছিল, আওয়ামী লীগের ভিতরে থেকে তারা রাজনীতি করেছে, আওয়ামী লীগের পতন হয়েছে, নতুন দল নিয়ে তারা রাজনীতিতে এসছে। আর জামাত শিবির বলছে যে বিএনপি কই ছিল এই 17 বছর, তারা তো দেশের বাইরে ছিল, এখন এসে কিভাবে তারা রাজনীতি করে, তারা গুপ্ত। আপনি কি বলবেন? আমি মনে করি যে তারা দুই দলের ছিল, ফিল্ডে ছিল, তারা যে ছিল না তা না। জামাত ইসলাম হয়তো ওইভাবে সক্রিয় হতে পারে না রাজনৈতিক কারণে, বা তাদের উপর সরকারের
দৃষ্টিভঙ্গির কারণে। বিএনপি অবশ্যই মাঠে ছিল, সবসময় মাঠে ছিল। বিএনপি নেতারা 3 বছর ধরে, যদি জেনারেল সেক্রেটারি 3 বছর জেল খাটে তার মানে কি? সক্রিয়তা ছিল। বিএনপি নেতাকর্মীরা জেলে ছিল, শত শত জেলে ছিল, হাজার হাজার জেলে ছিল। তবে এই বর্তমান জেলের সাথে ওদের পার্থক্য হচ্ছে এই যে তারা জেলে ছিল 3 মাস পরে, 6 মাস পরে মুক্তি পাইছে, আর এখন 19 মাসেও মুক্তি পাচ্ছে না। দিস ইজ দ্য ডিফারেন্সেস উইথ দিস বিএনপি গভর্নমেন্ট, জামাত গভর্নমেন্ট, আর ইউনূস গভর্নমেন্ট আর শেখ হাসিনা গভর্নমেন্ট। সো এখনও সেই প্রক্রিয়া থাকুক। আপনি যদি মনে করেন যে আপনার হচ্ছে মানে অনিয়ন্ত্রিত কার্যক্রম করছে, অগণতান্ত্রিক কার্যক্রম করছে, আপনি জেলে তো নিতে পারেন, কিন্তু তারও তো অধিকার আছে মুক্তি পাওয়ার, জেল জামিন পাওয়ার। আপনি তো বিনা বিচারে তাকে জেলে রাখতে পারেন না। সো গুপ্তের যে বিষয়টা আসছে, বিএনপি অবশ্যই সক্রিয় ছিল, এবং জামাত যে গুপ্তের কথা বলছে, জামাত তো না শিবির, সেটা তো প্রমাণিত। কারণ শিবিরের এই সাদেক কায়ুম, তারপরে আর অনেকে এগুলা ছিল, এবং তাদের ছবি বের হচ্ছে তারা যে ছাত্রলীগের সঙ্গে ছিল, এবং এনসিপির যে নেতাগুলো সঙ্গে অনেকের ছবি আছে তাদের। শেখ হাসিনার ছবিটাকে আমি আলাদা করে দেখি। শেখ হাসিনা রাষ্ট্রের প্রধানমন্ত্রী, তার সাথে যে সুযোগে আপনার ছবি থাকতে পারে, সেটাকে আপনি না, এটা কি সবার পক্ষে সম্ভব? সবার পক্ষে সম্ভব না, কিন্তু সে কোন জায়গায় গিয়েছিল যে তার পক্ষে সম্ভব হলো? ওইটাই হচ্ছে বিষয়। আপনি কোন ইভেন্টে তুলেছেন? শেখ হাসিনার সাথে আমার একটা ছবি আছে, পাভেল রহমান। আপনি সাংবাদিক, আপনি না, আমি সাংবাদিক না। আপনি প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার যাওয়া আসা হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রেও বলি যে শেখ হাসিনার সাথে আমার ওই ধরনের কোনো ছবিও নাই। আমাদের অনেকেরই আছে। আমি ওইটাই বলতেছি, ছবি থাকা কারোর সাথে কারোর ছবি থাকা কোনো অন্য কিছু না। শেখ হাসিনার সাথে আমার একটা ছবি আছে 1992 সালে, পাভেল রহমানের বিয়েতে গেছিলেন উনি। তো পাভেল রহমান ডেকে নিলেন, উনি, বেবি আপা আর আরও কয়েকজন সাংবাদিক, আর শেখ হাসিনা তখন বিরোধী দলীয় নেত্রী। এই ছবি দেখি এখনও সোশ্যাল মিডিয়া আমাকে ট্রল করা হয় যে দেখো, এই কিন্তু শেখ হাসিনার লোক। তো এগুলো হচ্ছে মূর্খদের দেশে কার সাথে কি ছবি থাকলো সেটা বড় বিষয় না। বিষয় হচ্ছে আপনার কার্যক্রম কি ছিল। আপনি স্লোগান দিয়েছেন, ছবি থাকার বিষয় না। আপনি স্লোগান দিয়েছেন, জয় বাংলা স্লোগান দিচ্ছেন, ছাত্রলীগের স্লোগান দিচ্ছেন, একটা শিবির ধরো স্লোগান দিচ্ছেন, এই শিবিরের লোকজন। এবং এই যে সার্জিস আলম, তারপরে হাসনাত, এদেরও তো স্লোগান দেখতেছি আমি। তো এরা সবই তো ছাত্রলীগের মানে লুঙ্গির তলে ছিল, যেটা আপনাদের ভাষায় আপনারা বলেন। লুঙ্গির তল কীভাবে থাকে আমি জানি না। সো তাহলে গুপ্ত বলা তো না, মানে এটা কি নিন্দা করার কিছু নাই না। কিন্তু এখন বিষয় হলো, এইটা কি আপনি এদের সফলতা দেখবেন না আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগের রাজনীতির ব্যর্থতা দেখবেন? যে তাদের মতো লোকজন যারা যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্ত, তারা একদম নীতি নির্ধারকদের পর্যায়ে, তারা সেই আমলে একদম শেখ হাসিনার কাছে গিয়েছেন। ছাত্রলীগ, এটা আওয়ামী লীগের অবশ্যই ব্যর্থতা। কারণ কারা তাদের প্রকৃত রাজনীতি, তাদের লোক আর কারা তাদের লোক না, এটা চিনতে পারে নাই। আবার একই সঙ্গে এটা যারা গুপ্ত ছিল তাদের এখানে ক্রেডিট নেওয়ার কিছু নাই, কারণ এটা গুপ্ত রাজনীতি না। গুপ্ত রাজনীতি মনে হচ্ছে যে আন্ডারগ্রাউন্ড রাজনীতি, যেটা বামপন্থীরা করে, যে সে সরকারের নির্যাতন থেকে পালিয়ে মানে এমন অবস্থানে গেল যে আমরা বাংলাদেশে দেখেছি গণবাহিনী ছিল, কত বড় রাজনীতি দল ছিল, আপনি সেটা, কিন্তু আপনি তো সেটা না। আপনি আরেকজনের সাথে মিশে রাজনীতি করছেন। এটা হচ্ছে মুনাফিকি, যে একবার এই দলে থাকি আর অন্য দলে মিশিয়া যায় বা অন্য দলকে, তাকে মুনাফেক বলে। এটা কোরআনের ভাষা। এই মুনাফেক আর গুপ্ত রাজনীতিকে মানে হালাল করার কোনো উপায় নাই। আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দেখছেন? আওয়ামী রাজনীতির দেখলেন যে তারা এই জামাত শিবিরের মতো নেতৃবৃন্দ, তারা একদম সরাসরি আওয়ামী লীগের ভিতরে ছিল। দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগের এই বেহাল দশা হতে পারে। এটাও একটা বিষয়, মানে অহমিকা একটা বিষয় ছিল। আর নেতা নেত্রী তৃণমূল পর্যায়ের কর্মীদেরকে মূল্যায়ন না করার একটা বিষয় ছিল। তারপরে দলের মধ্যে, দলের বিভিন্ন জায়গায় চাকরি বাকরি, এই সমস্ত ক্ষেত্রে যে জামাতের লোকদেরকে টাকা দিয়ে বিভিন্ন জায়গায় চাকরি দিয়েছে, পদায়ন করেছে, এগুলো অনেকগুলো বিষয় ছিল। আওয়ামী লীগের ভবিষ্যৎ আমি খারাপ দেখি না। আওয়ামী লীগের ভবিষ্যৎ, সরকার যদিও এখন তাকে ব্যান করে রেখেছে কার্যক্রম, কিন্তু এটা তো সাময়িক আমি মনে করি। কারণ বাংলাদেশ যদি থাকে, আওয়ামী লীগ থাকবে, এটা মানে অস্বাভাবিক কিছু না। এটা যারা ব্যান করেছে তারাও জানে। কারণ একটা মেজর রাজনৈতিক দলকে ব্যান করে কোনো রাজনীতি হয় না। হয়তো সময়ের ইয়েতে
পরিক্রমায় এটা উঠে যাবে। কিন্তু উঠে গিয়েও কী লাভ? আওয়ামী লীগ নিজে কি করছে সেটা হচ্ছে বিষয়। আওয়ামী লীগ এই তাদের 5 আগস্টের বিপর্যয়ের পরে এমন কি করেছে যে তারা রাজনৈতিক দল হিসাবে যে তারা প্রতিষ্ঠিত হবে সেরকম কোনো নিয়ত তাদের দেখি না। তাদের নেতৃত্বে কোনো পরিবর্তন আসেনি, তাদের একজন মুখপাত্র পর্যন্ত নাই, তার ফেসবুক নির্ভর একটা রাজনৈতিক দল চালাচ্ছে। সবকিছুই এখনো শেখ হাসিনাকেই বলতে হয়, এখনো শেখ হাসিনা কেন্দ্রিক তাদের রাজনীতি চলছে। আর সবচেয়ে আরেকটা বড় বিষয় যে তারা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের গ্যারান্টেড হিসাবে নেওয়া উচিত না। তৃণমূল অনেক তাদের জন্য পরিশ্রম করছে, অনেক কিছু করছে। এই তৃণমূলকে তারা যদি মনে করে যে তৃণমূল আমাদের চাকর বাকর, আমরা যা ইচ্ছে তা বলবো, বাইরে থাকবো, বাইরে আমরা এনজয় করব, আর তৃণমূল রাস্তায় যাবে আমাদের জন্য, রাস্তায় গিয়ে মিছিল করবে, জেলে যাবে এবং ওদের বাপ মা ওদেরকে উদ্ধার করবে। সবচেয়ে বড় যে বিষয়টা, আওয়ামী লীগের একটা তো জামাত বা আদার্স বিএনপির সঙ্গে আমি দেখেছি যে একদল প্যানেল উকিল থাকতো, টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা করতো। জেলখানায় যে মরতেছে অনেক নেতাকর্মী বাপের টাকা বিক্রি করে, বাপের জমি বিক্রি করে বের হচ্ছে। এদের জন্য আওয়ামী লীগ সংঘবদ্ধভাবে কোনো সেল রাখে নাই যে আমাদের নেতাকর্মী যেখানে আছে কর্মীদেরকে বের করার জন্য একটা সেল থাকবে, জেলখানায় তাদেরকে পিসিতে টাকা দেবে যে তারা যাতে করে ওখানে ঠিকমতো খেতে পারে, কারণ তাই ওখানে তো খাওয়ার ব্যবস্থা ওইভাবে নাই। ওখানে যে খাদ্য দেওয়া হয় সেগুলো তো খাওয়ার যোগ্য না, এবং তাদের উকিলের পিছনে যে টাকা দেওয়া হয় সেটা তো তাদের এক একজনের সংসার চলে যাচ্ছে, মানে ফ্যামিলি শেষ হয়ে যাচ্ছে। তো আওয়ামী লীগ এগুলো তো কিছুই করে নাই। তো আওয়ামী লীগ এই কর্মীদেরকে রাস্তায় নামিয়ে দেবে এবং আওয়ামী লীগের জন্য ওনারা রাস্তায় যাবে, আবার তারা আওয়ামী লীগের জন্য কিছু করবেন। আওয়ামী লীগের বাটপাট তো কম ছিল না, কোটি কোটি টাকা তো নিয়েছে। সালমানদের হাজার হাজার কোটি টাকা কোথায়? এগুলো কোন কাজে আসতেছে, তাই না? যাদেরকে আওয়ামী লীগের টাকা যারা নিয়ে গেছিল, শেখ ফ্যামিলির লোকগুলো কোথায়, যারা হাজার হাজার কোটি টাকা চুরি করেছিল? তো এই টাকাগুলোকে যদি আপনি সদ্ব্যবহার করতে পারতেন তাহলে তৃণমূল কর্মীরা উজ্জীবিত থাকতো। কিন্তু একটা জিনিস আওয়ামী লীগকে স্বীকার করতে হবে, যেটা অন্য রাজনৈতিক দলগুলো বুঝতেছে না, আওয়ামী লীগে এখনও সবচেয়ে জনপ্রিয় নেত্রী শেখ হাসিনা, তার বিকল্প নাই। কারণ তৃণমূল মনে করে যে শেখ হাসিনাকে কাউন্টার করতে পারবে, শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী হবে বা শেখ হাসিনার নেতৃত্বকে চ্যালেঞ্জ করবে, এরকম কোনো নেতাকর্মী 5 আগস্টের পরেও কি 5 আগস্টের পরেও শেখ হাসিনা তাদের নেতাকর্মীদের কাছে জনপ্রিয়। কিন্তু শেখ হাসিনার উচিত যে এই জনপ্রিয়তাকে ধরে রেখে উনি নেতৃত্ব দেবেন, শুধু এই চিন্তার বাইরেও উনি নেতৃত্ব তৈরি করবেন। উনার পক্ষে তো আর সারা জীবন নেতৃত্ব ধরে রাখা সম্ভব না। উনি নেতা তৈরি করতে হবে, উনি দলটাকে গুছিয়ে নিতে হবে। উনার যদি এগুলো যদি না হয় তাহলে ভবিষ্যৎ এভাবেই থাকবে, ও হয়তো এইভাবেই একের পর এক আন্দোলন হবে, নেতাকর্মীরা গুপ্ত মিছিল করবে, আবার জেলে যাবে, এই পর্যায়ে থাকবে। বাট এটা স্বীকার করতে হবে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা আছে এবং এই জনপ্রিয়তা দিন দিন আরও বাড়বে এবং নিষিদ্ধ করার পর আরও বেশি বাড়ছে। কিভাবে বুঝলেন? দেখা যায়, আপনি কথা বলেন, জনগণের সাথে কথা বলেন, ওদের নেতাকর্মীদের সাথে কথা বলেন। যে সমস্ত নেতাকর্মীরা আগে ভয় পেত, সে ভয় ওদের কেটে গেছে। 12ই ফেব্রুয়ারির পর থেকে তাদের ভয় কমে গেছে যে ইউনূস নাই, এখন একটা গণতান্ত্রিক সরকার এসছে, এখন গণতান্ত্রিক বা যেভাবে হোক নির্বাচিত সরকার এসছে। ওই নির্বাচিত সরকার আর আগের মতো পরিস্থিতি তৈরি করবে না, এটা তাদের একটা বিশ্বাস তৈরি হয়েছে। একটু আগে বলছিলেন, সেই সূত্র ধরেই বলি যে আওয়ামী লীগের যেমন নির্বাচন একটা বড় ডিজাস্টার, এক পেশে একদলীয় এবং জঘন্য নির্বাচন করে দিয়ে গেছিল, এই কারণে তাদের পতনের একটি কারণ আত্মীয়করণ। নীতি নির্ধারক পর্যায়ের আত্মীয় হতে হবে, আত্মীয় হলে তার ভালো পদায়ন, তার ভালো ব্যবসা, এই যে অভিযোগ, এই অভিযোগ নিয়ে কি বলবেন? এটাও তো 100% সত্য অভিযোগ। আওয়ামী লীগ যদি সামনে আবার রাজনীতি করতে হয়, শেখ ফ্যামিলিকে বাদ দিয়ে আসতে হবে। শেখ ফ্যামিলি বলতে আমি শেখ হাসিনার আত্মীয় স্বজন, চোর বাটপার যেগুলো আছে বিভিন্ন জায়গায়, যারা যেখানে আছে, এদেরকে বাদ দিয়ে আসতে হবে। শেখ হাসিনাকে বাদ দিয়ে না, শেখ হাসিনা কথা বলছে না। শেখ ফ্যামিলি বলতে তার আত্মীয় স্বজনকে বাদ দিয়ে আসতে হবে, ইভেন তার বোনকেও বাদ দিয়ে আসতে হবে। তার বোনেরও স্বচ্ছ ইমেজ নাই, শেখ রেহানা স্বচ্ছ ইমেজ নাই। শেখ হাসিনাকে নেতাকর্মীরা যেভাবে স্বচ্ছ মনে করে, শেখ রেহানাকে মনে করে না, এবং এটাও মনে করে সমস্ত অপকর্মের মূলে শেখ রেহানার একটা অবদানও আছে।
তো তারা মনে করে যে শেখ হাসিনা এবং তার ফ্যামিলি, তার ছেলে মেয়ে এদেরকে গ্রহণ করবে, কিন্তু তার বাইরে এদেরকে গ্রহণ করা তাদের পক্ষে কঠিন। নেতা নেত্রীদের এটাই মনোভাব, মানে তৃণমূলের এটাই মনোভাব। তারা চায় যে শেখ ফ্যামিলি থাকবে না, শেখ হাসিনা থাকুক, শেখ হাসিনা নেতৃত্ব দিক, তার ছেলেমেয়েরা হয়তো রাজনীতিতে আসুক, আরও বড় করে নেতৃত্ব দিক, সেটাতে তারা না করে না। কিন্তু অন্যদের রাজনীতি স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আছে, অন্যদের আর্থিক কেলেঙ্কারি নিয়ে তাদের কোশ্চেন আছে। এই যে বিএনপি ক্ষমতায় আসলো, নির্বাচনে জয়ী হলো, সর্বশেষ নির্বাচনে অনেকে বলেন যে এইখানে আওয়ামী লীগ ভোট দিয়েছিল বিএনপিকে, এই কারণেই এইভাবে ম্যাসিভ জয়টা হয়েছে তাদের। অনেকে বলে কেন, এটা তো সত্য। আওয়ামী লীগ তো পূর্ণ মাত্রায় ভোট দিয়েছে বিএনপিকে, এবং ওরা চেয়েছে যে জামাত যাতে না আসুক। জামাত আসা মানে ইউনূস আবার ক্ষমতায় থাকা, এবং ইউনূস হয়তো প্রেসিডেন্ট থাকার খায়েশও ব্যক্ত করতেন যে আমাকে রেখে দেন, কারণ আপনাদের তো ক্ষমতায় আনলাম। এখনও তো অনেক মেকানিজম করে জামাতের অনেককে নিয়েছে। নাহিদকে তো আমার পুরো বিশ্বাস ইউনূস সরকার মেকানিজম করে এখানে জিতিয়েছে, এবং আরও কারোর কাজে জিতেছে আমি জানি না, তবে নাহিদের ব্যাপারে আমার পূর্ণ বিশ্বাস হয় যে এটা মেকানিজমের মধ্যেই এসেছে। এবং জামাতের সাথে যদি তারা না যেত, আবার এনসিপি হয়তো। এমন অভিযোগ কিন্তু জামাতের আমির যে আসন থেকে জিতেছেন সেইখানেও কিন্তু এরকম কথা প্রচলিত আছে হয়তো, কিন্তু আমি ওইটাকে পুরোপুরি নিতে চাই না, কারণ উনি একজন প্রতিষ্ঠিত নেতা, ওনার দলের একটা ইমেজ আছে, কিন্তু এনসিপির কিছু নাই। এবং নাহিদ এমন কিছু করে নাই যে তার ওইখানে তাকে ভোট দেবে জনগণ। পোলিং এজেন্ট দিতে যার সমস্যা হয়, সে ওইখানে জিতে যায় এত ভোটে, এবং যার সঙ্গে জিতেছে সে একজন পপুলার নেতা, সে যে অর্ডিনারি কেউ না। তো নাহিদের বিজয়টা আমার কাছে কোয়েশ্চেনেবল। বাট তাদের অন্যান্য কয়েকজন যে জিতেছে, একটা মেকানিজম করে জিতেছে, সে ঠিক আছে, অনেক জায়গায় জিতেছে। তাদের এনসিপির অনেক প্রার্থী জিতেছে, তাদের যোগ্যতায় জিতেছে, এবং তাদের যোগ্যতা বলতে জামাতের সাথে জোট করার কারণে জিতেছে। তাহলে আপনি স্বীকার করলেন যে আওয়ামী লীগের ভোটেই বিএনপি এবার জয়লাভ করেছে? আমি স্বীকার করেন, আপনি নিজে গিয়ে জরিপ করেন, তাতে তো দেখবেন। এবং আমি জেলখানায় দেখেছি প্রত্যেকটা আওয়ামী লীগের আল্লাহর কাছে প্রার্থনা করছে যে জামাত যাতে না আসে, যাতে বিএনপি যাতে ক্ষমতায় আসে। কারণ তাদের আশা যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাদের জেল জীবনের অবসান হবে, কিন্তু জামাত যদি ক্ষমতায় আসে, ইউনূস এবং জামাত মিলে তারা আরও জেলে থাকবে, এবং তারা আরও বিপর্যয় পরিস্থিতিতে তৈরি হবে। তার মানে আওয়ামী লীগ যদি ভোট না দিত, কারণ আওয়ামী লীগ কিন্তু এখনো অনেক সব ধরনের জরিপেই বলছে যে আওয়ামী লীগের এখনো 30% বেশি ভোটার রয়েছে এদেশে, সমর্থন রয়েছে। তার মানে যেহেতু ব্যাপক ভোট হয়েছে, তা আওয়ামী লীগ ভোট না দিলে ফলাফল অন্যরকম হতো। ফলাফল হয়তো দেখা যেত বিএনপি জিততো, কিন্তু জামাতের আরও বেশি আসন হতো। এবং ইউনূস যে ছক করেছিল জামাতকে জিতানোর জন্য, জামাতকে ক্ষমতায় আনার জন্য, সেটাতে হয়তো সফল হয়ে যেতে পারতো। অনেক